বঙ্গ রাজনীতির অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বর্ণময় একটি চরিত্র হলো দিলীপ ঘোষ। এই দিলীপ ঘোষ সম্পর্কে যতটা বলা যায় ততটাই কম বলা হয়, কেননা এই দিলীপ ঘোষ তার সর্বসময় মুখ চলে এবং তিনি বিভিন্ন রকম তার নানা রকম কথাবার্তায় মিডিয়া সরগরম করে রাখেন, ভোটের বাজার গরম করেন। একই সঙ্গে তার নানা রকমের কথায় বিভিন্ন সময় জল্পনা ও কল্পনার জন্ম দেয়। তিনি আর কিছুই না, তার সম্বন্ধে বলতে গেলে বলা যেতে পারে যে দিলীপ ঘোষ হলেন বিজেপির অন্যতম পশ্চিমবঙ্গের একজন সেরা সভাপতি। বিজেপির সেরা সভাপতি বলা হচ্ছে কেন, এই কারণেই, কারণ পশ্চিমবঙ্গে বিজেপির যতগুলি রাজ্য সভাপতি এসেছেন তার মধ্যে দিলীপ ঘোষ হলেন সব থেকে সফল, অর্থাৎ অঙ্কর বিচার তো তাই বলছে। কেননা তারই নেতৃত্বে ঈর্ষণীয় এবং চোখ ধাঁধানো ফল করে 2019 লোকসভা ভোটে বিজেপি। সেখানে 18টা এমপি অর্থাৎ সাংসদ জয়লাভ করেন টোটাল 42টি আসনের মধ্যে, এবং দিলীপ ঘোষও সেই সময় বিধানসভা বিধায়ক অর্থাৎ বিধানসভার সদস্য থাকা সত্ত্বেও তিনি লোকসভা ভোটে দাঁড়িয়েছিলেন। 2016-এ তিনি খড়গপুর সদর থেকে জয়লাভ করে প্রথমবার বিধানসভায় গিয়েছিলেন এবং বিজেপির রাজ্য সভাপতি হিসেবে তিনি ভোটে লড়েছিলেন। এবং সব মিলিয়ে বলা যেতে পারে তিনি যে বিধানসভায় জয়লাভ করেছিলেন এবং তার ফলে বিজেপির জমি রাজ্যে আস্তে আস্তে শক্ত হতে থাকে এবং একই সঙ্গে 42টি আসনে লড়ে 18টি আসন দখল করে লোকসভা ভোটে, সেটি 2019-এ। এবং সব মিলিয়ে তখন থেকেই বিজেপি রাজ্যে অর্থাৎ পশ্চিমবঙ্গে ক্ষমতা দখলের স্বপ্ন দেখছে। সংগঠন তলানিতে যাক বা নানা রকম গোষ্ঠী কোঁদল বা নানা অসুবিধে থাক, কিন্তু ভাবতে শুরু করেছে বিজেপি, স্বপ্ন দেখতে শুরু করেছে যে রাজ্যে অর্থাৎ পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসতে পারে। 2019-এ যখন 18টি সাংসদ জয়লাভ করে সংসদে যান, সেই সময় 42টি আসনের মধ্যে বিজেপির ভোটের শতাংশ ছিল 40.25, যা অকল্পনীয়, আগে কোনো দিনও হয়নি। এবং দিলীপ ঘোষ মেদিনীপুর আসন থেকে প্রায় 88,952টি ভোটে জয়লাভ করেন এবং তিনি তৃণমূল কংগ্রেসের মানস ভূঁইয়াকে হারিয়েছিলেন। তার ভোটের শেয়ার প্রায় 48.62% ছিল। সব মিলিয়ে বলা যেতে পারে দিলীপ ঘোষ গত কয়েক বছর ধরে রাজনীতির আঙিনায়, অর্থাৎ যখন থেকে তিনি রাজ্য সভাপতি পদ থেকে আর ছিলেন না, অর্থাৎ রাজ্য সভাপতি ছিলেন না, তারপরে তিনি সর্বভারতীয় সাধারণ সম্পাদক ছিলেন, সহসাধারণ সম্পাদক ছিলেন এবং তারপরে যখন সাধারণ কর্মী হিসেবে তিনি রাজ্যে কাজ করতে শুরু করেন, বিভিন্ন বাধা বিপত্তির সম্মুখীন হতে হয়েছে তাকে। এমনকি 2024-এর লোকসভা ভোটে তাকে মেদিনীপুরের জায়গায় বর্ধমানের প্রার্থী করা হয়। সেখানে অবশ্য তিনি বর্ধমান দুর্গাপুর আসন থেকে তৃণমূলের কীর্তি আজাদের কাছে পরাজিত হন। তো সব মিলিয়ে দলের দিকে তিনি দলের পথে কোণঠাসা ছিলেন এবং গত বছর দেখতে পাওয়া গিয়েছে বিধানসভা ভোটে এই আসন অর্থাৎ খড়গপুর সদর থেকে প্রার্থী করা হয়েছিল তৃণমূলের হিরণকে। তিনি জয়ীও হয়েছিলেন, কিন্তু হিরণকে এবার আর খড়গপুর থেকে টিকিট দেওয়া হয়নি। যেহেতু বিজেপির এখনও 144টি আসন ঘোষণা বাকি আছে, হয়তো হিরণকে অন্য কোনো আসনে প্রার্থী করতেও পারে। সেই বিষয় তো এখন কি হবে না হবে সেটা পরের কথা, কিন্তু সব মিলিয়ে বলা যেতে পারে যে রাজ্য রাজনীতি যেই খাতে বইছে, রাজ্য রাজনীতি যেই সময়ের মধ্যে দিয়ে বলছে, সেই সময়ের মধ্যে দিয়ে অত্যন্ত বড়সড় ঘটনা, বড়সড় ব্যবধান তৈরি হতে চলেছে। এবং বিজেপির নতুন রাজ্য সভাপতি কিছুদিন আগে হয়েছে শ্রমিক ভট্টাচার্য আসার পর থেকেই দিলীপ ঘোষ আস্তে আস্তে তার পুরনো মহিমায় ফিরতে শুরু করেন এবং তিনি আবার আগের মতো লাগাম ছাড়া বক্তব্য রাখতে শুরু করেন। সব মিলিয়ে রাজ্য রাজনীতি একেবারে সরগরম এবং তারই ফলশ্রুতি হলো দিলীপকে তার পুরনো আসনে ফিরিয়ে নিয়ে আসা হয়, অর্থাৎ খড়গপুর সদর থেকে দিলীপ ঘোষ লড়ার জন্য নমিনেশন বা মনোনয়ন পান। এবং এখন মনে করা হচ্ছে যে দিলীপের যে দাবাং স্টাইল, সেই দাবাং স্টাইল কতটা ভোটের ময়দানে রেখাপাত করবে সেটাই এখন দেখার বিষয়। কিন্তু এরই বিরুদ্ধে তৃণমূলের প্রার্থী হিসেবে
খড়গপুর যে মিউনিসিপ্যালিটি বা কর্পোরেশন আছে সেই কর্পোরেশনের মেয়র অর্থাৎ প্রদীপ সরকার, তিনি আগেও 2019-এ লড়েছিলেন বাই ইলেকশন। এবার যখন দিলীপ ঘোষ এই আসনটি থেকে রেজিগনেশন দিয়েছিলেন, কেন তিনি মেদিনীপুর আসন থেকে জিতে সংসদে গিয়ে সাংসদ হয়েছিলেন। তো সব মিলিয়ে বলা যেতে পারে যে এবার ফের প্রদীপ সরকারে বিশ্বাস রেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, অর্থাৎ তৃণমূলের উচ্চ স্তর এবং তৃণমূলের একদম থিঙ্ক ট্যাঙ্ক ভেবে রেখেছে যে এই প্রদীপ সরকারকে দিয়ে কী কী করানো যেতে পারে। প্রদীপ সরকারকে দিয়ে করানো যেতে পারে যা যা কাজ, এবং মূলত দিলীপ ঘোষের যে একটি বেস আছে, তিনিও ভূমিপুত্র এবং প্রদীপ সরকারও সেখানকার স্থানীয় নেতা। সব মিলিয়ে বলা যেতে পারে যে এই ভোটের ময়দান অত্যন্ত উত্তপ্ত এবং অত্যন্ত সরগরম। আগামী দিনে কী হবে না হবে সেটা আগামী কয়েক সপ্তাহেই বোঝা যাবে। কিন্তু দিলীপ ঘোষ এবং প্রদীপ সরকারের মধ্যে যে ইঞ্চিতে ইঞ্চিতে লড়াই হবে তার বলাই বাহুল্য। প্রদীপ সরকার তিনি যখন প্রচার করেছিলেন, তিনি যখন আগেরবারও দাঁড়িয়েছিলেন, তিনি একটা কথাই বলেছিলেন যে নেতা নয় বেটা, অর্থাৎ ছেলে, নেতা নয় পুত্র, বাড়ির ছেলে হিসেবে তিনি আসেন ভোট চাইতে। ফলে তো দেখতে পাওয়া যাচ্ছে যে প্রদীপ সরকারের কারিশমায় কি ফের খড়গপুর আসন তৃণমূল ছিনিয়ে নিতে পারে, নাকি না ফের খড়গপুর আসনে পদ্মফুল ফুটতে পারে। তার জন্য আমাদের কয়েকটা সপ্তাহ ওয়েট করতে হবে। দেখা যাবে যে দিলীপ ঘোষ এবং প্রদীপ সরকারের মধ্যে কে শেষ হাসি হাসে, কে বাজিমাত করতে পারে, এখন সেটাই সময় বলবে। আমাদের এই নিত্য নৈমিত্তিক ভিডিও এবং ভোটের বাজার যে সরগরম হয়েছে সেই সমস্ত কিছু প্রতি মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরছি। সব মিলিয়ে বলা যেতে পারে যে অত্যন্ত বড় সড়ো ঘটনা ঘটতে চলেছে আগামী কয়েক সপ্তাহের মধ্যে। তার জন্য চোখ রাখতে থাকুন আমাদের চ্যানেলে। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, বেল আইকনটি ক্লিক করে দিন, যাতে নতুন ভিডিও আপলোড করলে সঙ্গে সঙ্গে আপনারা নোটিফিকেশন পান। আর শেয়ার কমেন্ট তো করবেনই। ভালো থাকবেন, আবার দেখা হবে।